কি অবস্থা সবার? আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন টপিকটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। প্রিপোজিশন টপিকটা আমাদের একাডেমিক থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো এই প্রিপোজিশনের সলভিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন মেথড ফলো করতে পারি, বিভিন্ন মেথড বা বিভিন্ন উপায় ফলো করতে পারি। এর মধ্যে খুবই মজাদার একটি উপায় হলো, যদি আমি কোনো একটা ইংরেজি সেন্টেন্সকে বা বাক্যকে বাংলায় অনুবাদ করতে পারি, তাহলে সেই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে এর মধ্যে যে বিভক্তি ব্যবহৃত হয়েছে, সেই বিভক্তির জন্য কিছু সিলেক্টিভ প্রিপোজিশন আমাদের রয়েছে। সেই প্রিপোজিশন গুলো বসালেই সেটার উত্তর সঠিক হয়ে যাবে। কারণ ইংরেজিতে যেটা প্রিপোজিশন, বাংলা ব্যাকরণে সেটাকে আমরা পাই হচ্ছে বিভক্তি বা অনুসর্গ আকারে। এখন এই বিভক্তি বা অনুসর্গ কি তা আমাদের একটু জানতে হবে। বিভক্তি বা অনুসর্গ, বিভক্তি কি তাকে আমরা জানি। বিভক্তি হচ্ছে যে সকল শব্দ, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কোন একটি শব্দের পরে বসে সেই শব্দের সাথে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের একটি অন্বয় সাধন করে বা সম্পর্ক নির্দেশ করে, তাদেরকে বলা হবে বিভক্তি। তো আমরা একটু দেখি কিভাবে সম্পর্কটা নির্দেশ করে। এখন আমি যদি লিখি যে রাফির বাবা একজন সৈনিক। রাফির বাবা একজন কি? সৈনিক। এখন আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবে লিখতাম যে রাফি বাবা একজন সৈনিক, তাহলে কি বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে? হচ্ছে না, কারণ এই রাফির পর একটা র বিভক্তির প্রয়োজনীয়তা রয়েছে। এখন রাফির পর আমি র বিভক্তি বসালাম, তারপরে আমরা দেখি বাক্যে বাকি যে শব্দগুলো আছে তাদের ক্ষেত্রে বিভক্তি কি ধরনের প্রভাব রাখে। রাফির বাবা পেশা সরকারি চাকুরি বা সরকারি চাকরি, ঠিক আছে। এখন রাফির বাবা পেশা সরকারি চাকরি, এটা কি অর্থটা সম্পূর্ণ হচ্ছে? অর্থটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এখানে হবে রাফির বাবার বাবা পেশায় সরকারি চাকুরিজীবী, অথবা রাফির বাবার পেশা সরকারি চাকরি। এখানেও কিন্তু একটা র বিভক্তির প্রয়োজন পড়তেছে। তেমনি ভাবে আমাদের ইংরেজিতেও প্রিপোজিশন ছাড়া কিন্তু অর্থ স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশিত হয় না একটি বাক্যের। তো আমরা দেখি বিভক্তি কয়টা রয়েছে, বিভক্তি কত প্রকার তা আমরা মোটামুটি সবাই জানি। বিভক্তি মোট 7 প্রকার। এই 7 প্রকার বিভক্তির সাথে প্রিপোজিশনের সম্পর্কটা একটু লক্ষ্য করব। বিভক্তি 7টার মধ্যে রয়েছে প্রথমটা প্রথমা, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা বিভক্তিতে রয়েছে শূন্য অথবা অ। কোন একটি শব্দের পরে যদি বিভক্তি ব্যবহৃত না হয় তাহলে সেটি প্রথমা বিভক্তির অন্তর্গত হবে। দ্বিতীয়তে রয়েছে কে বা রে। তৃতীয়তে রয়েছে দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থীতে রয়েছে কেবারে। এবারে কিন্তু কেবারে জন্য বা নিমিত্ত অর্থে ব্যবহৃত হবে, জন্যে বা নিমিত্তে। এরপরে পঞ্চমীতে রয়েছে হতে, থেকে, চে। ষষ্ঠীতে রয়েছে র বা এর। সপ্তমীতে রয়েছে এ অন্তস্তীয় তে। এখন আমাদের জানতে হবে যে কোন বিভক্তির জন্য কোন কোন সিলেক্টিভ প্রিপোজিশন গুলো আমরা ব্যবহার করি। কোন একটা শব্দের শেষে যদি আপনি র বা এর দেখেন, তাহলে সেখানে চোখ বন্ধ করে আপনি অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবেন। হতে থেকে চেয়ে থাকলে আমরা ফ্রম ব্যবহার করতে পারবো। তারপর কে বা রে যদি জন্য বা নিমিত্ত অর্থ বসে তাহলে ফর বা অ্যাবাউট আমরা ব্যবহার করতে পারবো। দ্বারা দিয়ে কর্তৃক বুঝাইলে বাই বা উইথ ব্যবহার করব। এখন এই দ্বারা দিয়ে কর্তৃক ছাড়াও আরো একটা এক্সপ্রেশন আছে, সেটার নাম হচ্ছে সাথে থেকে নিয়ে। কোন একটা সেন্টেন্সে যদি সাথে থেকে নিয়ে এক্সপ্রেশন আসে, তবুও আমরা কি ব্যবহার করতে পারবো? উইথ ব্যবহার করতে পারবো। আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে হয়তো আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো। যেমন খুব কমন একটা এক্সাম্পল দেখেন যে আমাদের দেশের নাম বাংলাদেশ। এখন এই যে আমাদের দেশের নাম বাংলাদেশ, এখানে আমাদের একটা সর্বনাম, দেশ একটা বিশেষ্য, দেশ যোগ এর, এই ক্ষেত্রে আমরা বিভক্তির একটা ব্যবহার দেখতে পাই। তো কোন একটা সেন্টেন্সে যদি র বা এর থাকে তাহলে আমরা কোন বিভক্তি কোন প্রিপোজিশন ব্যবহার করব? অফ প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে দেখেন এটা যদি শূন্য স্থানে থাকতো তাহলে কি হয়ে থাকতো? দ্য নেম ড্যাশ আওয়ার কান্ট্রি।
এখন এখানে যে আমাদের প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, এটা মূলত কান্ট্রি নাউনটার জন্য ব্যবহার করতে হবে। ইজ বাংলাদেশ, তাহলে এখানে উত্তরটা কি হবে? দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। অথবা আমি যদি বলি যে রাফি ঢাকা থেকে আসছে, রাফি ইজ কামিং ফ্রম ঢাকা, তাই না? তো এই যে হতে, থেকেছে, এরকম এক্সপ্রেশন আসলে কি হবে? ফ্রম হবে। এর মধ্যে কিন্তু সপ্তমী বিভক্তিটা আমরা বাদ রেখেছি, কারণ সপ্তমী বিভক্তিতে আমরা 4টা প্রিপোজিশনের ব্যবহার লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে ইন, অন, অ্যাট এবং সবার শেষে টু। এখন কোন ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব তা আমরা জানবো হচ্ছে এই সিলেক্টিভ প্রিপোজিশন গুলো কি অর্থে ব্যবহৃত হয়। তো এখন আমরা একটু আসি প্রিপোজিশনের ইন্ট্রোডাকশন, যে প্রিপোজিশন মূলত কি। এই যে প্রিপোজিশন নামটা রয়েছে, একটু নামটার দিকে লক্ষ্য করি। প্রিপোজিশন, প্রি মানে পূর্বে, প্রি মানে কি? পূর্বে বা আগে, পূর্বে বা আগে। আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তার মানে এর নামের মধ্যেই এর সংজ্ঞা লুকিয়ে রয়েছে, এটার অবস্থান হবে কোনো কিছুর পূর্বে। কার পূর্বে? নাউনের পূর্বে অবস্থান। যে সকল শব্দ বা যে সকল পার্টস অফ স্পিচ কোন একটি নাউনের পূর্বে বসে নাউনটির সাথে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের একটি অন্বয় বা সম্পর্ক নির্দেশ করে, তাদেরকে বলা হয় প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনকে যদি সংজ্ঞায়িত করতে যাই, তাহলে কেতাবি ভাষায় আমরা কি বলবো? যে সকল ওয়ার্ড বা পিওএস কোন একটি নাউনের পূর্বে বসে সেই নাউনের সাথে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের একটি সম্পর্ক নির্দেশ করে, তাদেরকে কি বলা হয়? প্রিপোজিশন বলা হয়। এখন প্রিপোজিশন কয় প্রকার তাকে আমরা জানি। প্রিপোজিশন কিন্তু 6 প্রকার। কয় প্রকার? 6। তো এই 6 প্রকার প্রিপোজিশনের নামগুলো জাস্ট আমরা একটু জেনে রাখবো, এবং এই 6 প্রকার প্রিপোজিশনে কোন কোন প্রিপোজিশন গুলো ব্যবহৃত হয় সেগুলো একটু দেখবো। প্রিপোজিশন মোট 6 প্রকার। প্রিপোজিশন 6 প্রকার, যথা প্রথমটার নাম হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন। তারপরটার নাম ডাবল প্রিপোজিশন। এরপরটা কম্পাউন্ড প্রিপোজিশন। এরপরে ফ্রেজাল প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজাল প্রিপোজিশন, বা এটার আরেকটার নাম রয়েছে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। আমরা পার্টিসিপল গুলোকে সচরাচর ভার্বের আলোচনায় পেয়ে থাকি। পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের অংশ, যারা সেন্টেন্সে কিন্তু ভার্বের অর্থ প্রকাশ করে না, দেখতে ভার্ব কিন্তু অর্থ প্রকাশ করে অ্যাডজেক্টিভের মতো। তেমনি এখানে এই পার্টিসিপল গুলো অর্থ প্রকাশ করবে প্রিপোজিশনের মতো। পার্টিসিপল প্রিপোজিশন, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডিসগুইস প্রিপোজিশন বা ডিসগাস প্রিপোজিশন। অ্যাজ ইউ স্পেল, যেভাবে খুশি আপনি সেভাবে উচ্চারণ করতে পারেন। এখন সিম্পল প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি? যে সকল প্রিপোজিশনকে যে স্টেটে আছে এর চেয়ে ছোট অংশে ভাগ করা যায় না, বা প্রিপোজিশনের সবচেয়ে মৌলিক অংশ যে প্রিপোজিশনকে এর চেয়ে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে বলা হয় কি? সিম্পল প্রিপোজিশন। যেরকম আপনি ইন, অন, অ্যাট, টু, উইথ, ফর, এগুলোকে কিন্তু এর চেয়ে ছোট অংশে ভাগ করতে পারবেন না, এগুলোকে বলা হবে সিম্পল প্রিপোজিশন বা মৌলিক প্রিপোজিশন। এরপর আসছে ডাবল প্রিপোজিশন। যে প্রিপোজিশনকে ভাঙালে আমরা দুইটা সিম্পল প্রিপোজিশন পাই, তাদেরকে বলা হয় ডাবল প্রিপোজিশন। সিম্পল প্লাস সিম্পল। যেরকম আমরা ইনটু প্রিপোজিশনের সাথে পরিচিত, দেখেন ইন প্লাস টু, ইনটু। উইদিন, উইথ প্লাস ইন, এটাকে আমরা কি বলবো? উইদিন। তারপর আসছে উইদাউট, উইথ প্লাস আউট। তার মানে যে প্রিপোজিশনকে ভাঙালে আমরা দুইটা সিম্পল প্রিপোজিশন পাই, তাদেরকে বলা হয় ডাবল প্রিপোজিশন। এরপর হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। যে প্রিপোজিশনকে ভাঙালে একটি সিম্পল প্রিপোজিশন এবং আরেকটি অন্য পার্টস অফ স্পিচ পাওয়া যায়, তাদেরকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। সিম্পল কম্পাউন্ড প্রিপোজিশনকে ভাঙালে আমরা পাবো একটা সিম্পল প্রিপোজিশন প্লাস একটি অন্য পার্টস অফ স্পিচ, যেটাকে আমরা শর্টকাটে পিওএস নামে জানি। তো দেখেন আমরা এই অ্যারাউন্ড প্রিপোজিশনটার সাথে পরিচিত। অ্যারাউন্ড, অ্যারাউন্ড, অ্যারাউন্ডকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো হচ্ছে অন প্লাস রাউন্ড। অথবা আমি যদি বিহাইন্ড কথাটা বলি, বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ডকে আমরা ভাঙালে পাবো হচ্ছে বাই প্লাস হাইন্ড। দেখেন একটা সিম্পল প্রিপোজিশন আরেকটা অন্য পার্টস অফ স্পিচ, একটা সিম্পল প্রিপোজিশন আরেকটা অন্য পার্টস অফ স্পিচ। এছাড়াও বিসাইড শব্দটা আছে, বাই প্লাস সাইড, এরা সবগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে। অ্যাক্রস শব্দটা যে আছে, অ্যাক্রস, অ্যাক্রস, অ্যাক্রসকে ভাঙালে আমরা পাবো অন প্লাস ক্রস। দেখেন একটা সিম্পল প্রিপোজিশন আর একটা অন্য পার্টস অফ স্পিচ।
এরপর রয়েছে ফ্রেজাল প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে কিন্তু ফ্রেজের আলোচনা চলে আসতেছে। আচ্ছা, ফ্রেজ কি তাকে আমরা জানি? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যাতে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। একগুচ্ছ শব্দ যাতে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, এরা একত্রে যদি একটা প্রিপোজিশন, একটা পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা ফ্রেজ বলি। তো এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, কেতাবি ভাষায় বলি, a group of words without subject and finite verb when act like an individual parts of speech is called phrase. তো প্রিপোজিশনাল ফ্রেজের বৈশিষ্ট্য হবে কি? একগুচ্ছ শব্দ যেটা একটা সিলেক্টিভ প্রিপোজিশনের মতো অর্থ প্রকাশ করবে, তাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। যেরকম দেখেন, এই প্রিপোজিশনাল ফ্রেজের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা জানা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম প্রিপোজিশন প্লাস একটা নাউন অথবা অন্য পিওএস প্লাস একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে যে এটার যে হেড ওয়ার্ড আছে, অর্থাৎ শুরুর যে শব্দ, সেটা প্রিপোজিশন হবে, এবং এটার যে টেল ওয়ার্ড আছে সেটাও একটা প্রিপোজিশন হবে, এবং এই পুরো ফরম্যাটটা একত্রে একটা প্রিপোজিশনের মতো অর্থ প্রকাশ করবে, তাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজাল প্রিপোজিশনাল। ঠিক আছে, আমরা হয়তো উইথ আ ভিউ টু শব্দটার সাথে পরিচিত। উইথ আ ভিউ টু, দেখেন তো, উইথ একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, এটা একত্রে ফর এর মতো অর্থ প্রকাশ করবে। কার মতো অর্থ প্রকাশ করবে? ফর। আমরা একটু একটা সেন্টেন্স দেখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেরকম, রাফি কেম হেয়ার উইথ আ ভিউ টু লার্নিং সামথিং। রাফি এখানে এসেছে কিছু শেখার জন্য। এখানে যে উইথ আ ভিউ টু আছে, এই উইথ আ ভিউ টু একত্রে ফর এর মতো অর্থ প্রকাশ করছে। আমরা এটাকে রিপ্লেস করে কিন্তু ফর ব্যবহার করতে পারতাম, যে রাফি কেম হেয়ার ফর লার্নিং সামথিং। এর পরিবর্তে আমরা লিখতেছি রাফি কেম হেয়ার উইথ আ ভিউ টু লার্নিং সামথিং। আই হোপ প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজাল প্রিপোজিশন আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আসবো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল জিনিসটার ব্যবহার আমরা কোথায় পাই? পার্টিসিপল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্ব, নন ফাইনাইট ভার্ব, যারা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে। কিন্তু এখানে বেচারা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করবে না, এখানে তারা প্রিপোজিশনের অর্থ প্রকাশ করবে। এমনিতে পার্টিসিপল তিন প্রকার থাকলেও আমরা পার্টিসিপল প্রিপোজিশনের ক্ষেত্রে দুই ধরনের পার্টিসিপলের ব্যবহার দেখতে পাই। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন। তাহলে পার্টিসিপল প্রিপোজিশন কয় প্রকার হবে? দুই প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন। এখন প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার কি? V1 প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার কি? V3। এখন আমাদের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি বেশি ব্যবহৃত হয়? তো প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশনের কয়েকটা एग्जांपल দেখি। যেরকম রিগার্ডিং, দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। কনসিডারিং, নিচে লিখি কনসিডারিং, কনসার্নিং, খুব কমন একটা প্রিপোজিশন আছে ডিউরিং। এরা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। কোন প্রিপোজিশন? পার্টিসিপল। দেখেন V1 প্লাস আইএনজি দিয়ে আছে। এটার একটা সার্কামস্টেন্স আমরা দেখি। মনে করেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় হুট করে একজন বৃদ্ধ মানুষের সাথে আপনার ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার পর আপনার তো রিয়েক্ট করার কথা, তার সাথে হয়তো বাক বিতণ্ডায় জড়ানোর কথা, কিন্তু আপনি তাকে কিছু বললেন না, কারণ তার বয়স দেখে, তার বয়স অনেক বেশি। তখন আপনি বললেন আই লেট হিম গো, আমি তাকে যেতে দিলাম, রিগার্ডিং হিজ এজ, তার বয়সের জন্য। এই যে রিগার্ডিং শব্দটা আছে, এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ফর অর্থে ব্যবহৃত হচ্ছে। এই রিগার্ডিং শব্দটা কনসিডারিং, কনসার্নিং, ডিউরিং, এগুলো ফর, অ্যাবাউট বিভিন্ন এক্সপ্রেশনে ব্যবহৃত হয়। আর এরা হচ্ছে সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন। এরপর আসছে পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন। পাস্ট পার্টিসিপল প্রিপোজিশনের মধ্যে আমরা দেখতে পাই যে ভার্বের V3 ফর্ম সেন্টেন্সে প্রিপোজিশনের মতো অর্থ প্রকাশ করতেছে। এর মধ্যে খুব কমন একটা প্রিপোজিশন আছে যেটা আমরা হর হামেশা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে পাস্ট। এই পাস্ট শব্দটার অর্থ হচ্ছে পাশ দিয়ে গতিশীল, পাশ দিয়ে গতিশীল। এখন নরমালি আমি বললাম যে আমি আপনার পাশে বসে আছি, ঠিক আছে, বা আমি আপনার পাশে বসেছিলাম, আই স্যাট বিসাইড ইউ, অথবা আই স্যাট বাই ইউ। কিন্তু আমি যদি বললাম আমি আপনার পাশ দিয়ে হেঁটে গেলাম, আমি আপনার পাশ দিয়ে কি করলাম? হেঁটে গেলাম, তখন হবে আই ওয়াকড পাস্ট ইউ, আমি আপনার পাশ দিয়ে কি করলাম? হেঁটে গেলাম। এই যে পাশ দিয়ে গতিশীল সিচুয়েশনটার জন্য আমরা পাস্ট প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এরপরে সবার শেষেরটা হচ্ছে ডিসগুইজ প্রিপোজিশন বা ডিসগাস্ট প্রিপোজিশন। এক একজন এক এক ভাবে স্পেল করে। তো আমরা তো জানি যে ডিসগাস্ট শব্দ অর্থ কি? ছদ্মবেশ ধারণ করা, বা
ছদ্মবেশী প্রিপোজিশন, ছদ্মবেশী প্রিপোজিশন। এখন এই ছদ্মবেশী প্রিপোজিশনের কাজটা কি? এর সংজ্ঞা যদি আমরা একটু কেতাবি ভাষায় বলতে চাই তাহলে আমরা বলতে হবে যে সকল প্রিপোজিশন সরাসরি না বসে তাদের পরিবর্তে কিছু ওয়ার্ড বসিয়ে নিজেদের অর্থ প্রকাশ করে। মানে এরা সরাসরি বসবে না, এদের পরিবর্তে সিলেক্টিভ কিছু ওয়ার্ড বসাই দিবে, তারপরে নিজের অর্থ প্রকাশ করবে। এখন যদি জিজ্ঞেস করি যে এখন কটা বাজে, সাপোজ এখন 11টা বাজে, ইট ইজ 11 o'clock, ইট ইজ 11 o'clock। আমি যদি ইট ইজ 11 o'clock এক্সপ্রেশনটা দেখি, ইট ইজ 11 o'clock, এখানে যে ও শব্দটা রয়েছে না, ও শব্দটা মূলত অফ এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এছাড়াও আমরা কিন্তু একটা কম্পাউন্ড প্রিপোজিশন দেখেছি অ্যারাউন্ড। এই অ্যারাউন্ডকে ভাঙানোর সময় দেখেন তো আমরা এর পরিবর্তে অন ব্যবহার করছি না, এটা কিন্তু আমরা একটা সেন্টেন্সেও দেখতে পাই। আমরা একটু মুছে এক্সাম্পলটা দেখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আপনারা অতীতকালের যে বিভিন্ন রাজা বাদশার গল্প আছে সেই গল্পগুলোর মধ্যে হয়তো এরকম কোনো এক্সপ্রেশন পেয়েছেন, দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, দ্য কিং ওয়েন্ট এ হান্টিং। এখন এখানে আপনার যখন কোন কম্পিটিটিভ এক্সাম হবে, সেই কম্পিটিটিভ এক্সামে এর নিচে আন্ডারলাইন দিয়ে বলবে যে দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান, নিচে কয়েকটা অপশন দিয়ে দিবে। এই অপশনের মধ্যে প্রথম অবস্থায় থাকবে যে আর্টিকেল অথবা যে কোনো একটা ডিটারমিনার, শেষে দেখবেন যে শেষে গ অথবা ঘ নাম্বারে প্রিপোজিশন দিয়ে রাখছে। তো যারা এটা জানে না তারা প্রাথমিকভাবে এটার উত্তর আর্টিকেল দিবে, অথবা যারা একটু বেশি জানে তারা বলবে যে না এটা ডিটারমিন করছে। কাকে ডিটারমিন করছে? এখানে যে হান্ট শব্দটা আছে, হান্ট শব্দটা একটা নাউন না, এটা হচ্ছে একটা ভার্ব। এখন হান্টের সাথে আইএনজি যুক্ত হয়েছে। একটা ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত হয়? যখন তার সামনে একটা প্রিপোজিশন বসে। এ তাহলে এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? একটা প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়েছে। সেন্টেন্সটা মূলত হওয়ার কথা ছিল এরকম, দ্য কিং ওয়েন্ট অন হান্টিং। এখানে অন না বসে ডিসকাস প্রিপোজিশন হিসেবে এখানে কি বসেছে? এ বসেছে। তো আমরা ডিসকাস প্রিপোজিশন সিচুয়েশনটা বুঝছি। যেরকম আমরা সময় বলার সময় বলি না, ইট ইজ 7 o'clock, ও ক্লক, অফ ক্লক। অথবা আমি যদি বলি যে সে সপ্তাহে 2 দিন আসে, হি কামস টুয়াইস আ উইক। এখানে যে এটা আছে এটা মূলত অনের পরিবর্তে বসছে, হি কামস টুয়াইস অন উইক না বলে আমরা কি বলি? এ উইক বলি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও প্রিপোজিশনে আরো একটি বিশেষ রূপ রয়েছে যেটাকে আমরা বলি ডিটাচ প্রিপোজিশন। প্রিপোজিশনটা যে জায়গায় বসার কথা সেই জায়গায় না বসে যদি অন্য কোনো জায়গায় বসে তখন সেটাকে আমরা বলবো ডিটাচ প্রিপোজিশন। ঠিক আছে? এছাড়াও কিছু সিলেক্টিভ প্রিপোজিশন আছে যেগুলো কোনটা কোন অর্থে বসে সেটা আমাদের জানতে হবে। আমরা একটু লক্ষ্য করি। সাপোজ আপনি নিজেকে কল্পনা করেন আপনি একটা রুমের মধ্যে আছেন বা একটা ঘরের মধ্যে আছেন। মুছি সাপোজ এটা একটা রুম বা ঘর, তাই না? এখন আমি যদি নিজেকে বোঝাইতে চাই যে আমি একটা রুম বা ঘরের ভেতরে বা মধ্যে আছি, তো ভেতরে বা মধ্যে থাকার ক্ষেত্রে আমি কোন এক্সপ্রেশনটা ব্যবহার করব? আমি একটা ডায়াফ্রাম আঁকি, এই যে চিত্র। এখন সাপোজ এই সাপেক্ষ যে চিত্রটা রয়েছে এটার কেউ মধ্যে বা ভিতরে আছে, এরকম এক্সপ্রেশনের জন্য আমরা ব্যবহার করব ইন বা ইনসাইড। ভেতর বা মধ্যে বোঝানোর ক্ষেত্রে আমরা ইন বা ইনসাইড বসাই। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? আমরা যখন বলি যে তার মাথার ভিতরে, তার চোখের ভেতরে, তো সেই ক্ষেত্রে ইন হিজ মাইন্ড, ইন হিজ আইস, এই এক্সপ্রেশন গুলো ব্যবহৃত হয়। আর আমরা যদি কোনো একটা রুম বা কক্ষ বা কোনো একটা জায়গার মধ্যে বোঝাই তখন আমরা বলতে পারি ইনসাইড দিস প্লেস, অথবা ইনসাইড দি রুম, অথবা ইনসাইড দি করিডোর, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? তাহলে ভেতর বা মধ্যের জন্য আমরা কোন এক্সপ্রেশনটা ব্যবহার করব? ইন বা ইনসাইড। আর যদি বাইরে বোঝাই তাহলে হবে কি আউট বা আউটসাইড। এখন আমি কোনো কিছুর দিকে তাকাইতে বললাম, আমি বললাম যে ওই বাটিটার দিকে তাকান অথবা ওই ফ্যানটার দিকে তাকান, তাহলে আমি কি বলবো? লুক অ্যাট দি ফ্যান, লুক অ্যাট দি ফ্যান, অথবা লুক অ্যাট দি বাল্ব অথবা ল্যাম্প। ঠিক আছে? কোনো কিছুর দিকে নির্দেশ করলে আমরা কি ব্যবহার করবো? অ্যাট মানে হচ্ছে দিকে। এখন সাপোজ আমি ক্যামেরার দিকে অগ্রসর হচ্ছি, কোনো কিছুর দিকে যাচ্ছি, ধাবমান হচ্ছে, এরকম এক্সপ্রেশনের জন্য আমরা মূলত টু ব্যবহার করে থাকি। কোনো কিছুর দিকে চলমান এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? টু। দিকে চলমান, দিকে চলমান।
এখন কোনো কিছু থেকে চলমান বোঝাচ্ছি, আমি এখান থেকে দরজা পর্যন্ত যাচ্ছি, আই এম গোয়িং ফ্রম দি ব্যাক ডোর, তাহলে কি হবে থেকে চলমান। তো থেকে চলমানের জন্য আমরা এক্সপ্রেশন ব্যবহার করবো হচ্ছে ফ্রম। ফ্রম মানে হচ্ছে কি থেকে চলমান, ঠিক আছে। এখন আমি যদি বাহিরে থাকি, বাহিরের থেকে ভেতরের দিকে প্রবেশ করি, তাহলে আমরা ব্যবহার করব ইনটু। আর আমি যদি ভেতরে থাকি, ভেতরের থেকে বাইরের দিকে যাই, তাহলে আমি ব্যবহার করব আউট অফ। যদি কেউ মাঝ বরাবর চলে যায়, তাহলে ব্যবহৃত হবে হচ্ছে থ্রু। যদি কেউ আড়াআড়ি ভাবে চলে যায়, তাহলে ব্যবহৃত হবে হচ্ছে অ্যাক্রস। আড়াআড়ি ভাবে ব্যবহৃত হলে কি হবে অ্যাক্রস। কেউ যদি পাশাপাশি অবস্থান করে, সাপোজ কেউ আমার পাশে অবস্থান করছে, তখন আমি ব্যবহার করব বাই বা বিসাইড, এটা পাশে বোঝায়, হ্যাঁ। আর একটু আগে তো আমরা একটা পার্টিসিপল প্রিপজিশন দেখলাম, সেটা হচ্ছে যদি পাশ দিয়ে গতিশীল অবস্থা বোঝায়, সাপোজ এই বান্দা গতিশীল অবস্থায় আছে, তখন আমরা ব্যবহার করবো কি পাস্ট, যেটার মানে হচ্ছে পাশ দিয়ে গতিশীল। এরপর আসতেছে সাপোজ সংস্পর্শ তল বরাবর কেউ একজন আছে, আমার হাতের এই উপরে কলমটা আছে, দ্য প্যান ইজ অন মাই হ্যান্ড, দ্য প্যান ইজ অন মাই হ্যান্ড। সংস্পর্শ তল বরাবর উপর বোঝাইলে আমরা বসাবো হচ্ছে অন। এখন অনের চেয়ে একটু উপরে আছে, যেটা তল বরাবর লেগে নাই, যে ফ্যানটা আমার মাথার উপরে আছে, তাহলে আমি কি বলবো দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। সংস্পর্শ তল বরাবর উপরে অন, তার উপরে বোঝাইলে ওভার, আর যদি তারও উপরে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব অ্যাবাভ। আর সংস্পর্শ তল বরাবর নিচে লেগে আছে, এখন দেখেন তো আমার যে হাতটা আছে, আমার হাতটা কি কলমের নিচে লেগে আছে না, তাহলে আমি কি বলবো মাই হ্যান্ড ইজ বিনিথ দ্য পেন। তাহলে সংস্পর্শ তল বরাবর নিচে থাকলে কি হবে বিনিথ হবে, ঠিক আছে। বিনিথের নিচে হইলে আন্ডার হবে, আন্ডারের নিচে হইলে বিলো হবে। এখন নরমালি আমরা যখন কোন একটা সেন্টেন্সকে মেনশন করি, একটা প্যাসেজের একটা সেন্টেন্সকে মেনশন করতেছি, তখন আমি যদি বলি উপরের সেন্টেন্স, তখন কি আমি বলবো অন সেন্টেন্স অথবা ওভার সেন্টেন্স? না, সেক্ষেত্রে আমি অ্যাবাভ সেন্টেন্স ব্যবহার করব, আর নিচের সেন্টেন্সের ক্ষেত্রে আমি ব্যবহার করব বিলো সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে দেখেন সংস্পর্শ তল বরাবর উপরে অন, তার উপরে ওভার, তার উপরে অ্যাবাভ। সংস্পর্শ তল বরাবর নিচে বিনিথ, তার নিচে আন্ডার, তার নিচে বিলো। এমনিতে উপর নিচ বোঝানোর ক্ষেত্রে আমরা আপ এন্ড ডাউন এই দুটো এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। আপনি চাইলে এখানে আপ লিখতে পারেন এবং আরেকটা কি লিখতে পারেন ডাউন, ঠিক আছে। এখন মনে করেন যে শমশের আসছে, এসে নিচ থেকে লাফ দিয়ে টেবিলের উপর উঠছে, তখন আপনি কোন এক্সপ্রেশনটা ব্যবহার করবেন? যে নিচ থেকে উপরে, তাহলে আমরা ব্যবহার করব অন টু। কি ব্যবহার করব? অন টু। এখন বেচারা শমশের লাফ দিয়ে টেবিল ক্রস করে চলে গেছে, তাহলে ও দেখেন এই পাশে আছে, এই পাশ থেকে লাফ দিয়ে এই পাশে চলে গেছে, তাহলে কি হবে ওভার। নিচ থেকে উপরে কোন একটা তলের উপরে বোঝাইলে অন টু, এপাশ থেকে ওপাশে গেলে আমরা ব্যবহার করব কি ওভার, ঠিক আছে। এখন মনে করেন যে আমি এই সমুদ্রের বস্তুটাকে কল্পনা করতেছি, মানে সমুদ্রের এরিয়াটাকে কল্পনা করতেছি, এর সাথে চারপাশ নির্দেশ করতেছি, তখন চলে আসবে হচ্ছে অ্যারাউন্ড। তো আমরা একটু রিভাইজ করি বিষয়টা। যদি কোনো কিছুর ভেতরে বা মধ্যে বোঝায়, তাহলে আমরা ব্যবহার করব ইন বা ইনসাইড। যদি বাইরে বোঝায় তাহলে আউট বা আউটসাইড। কোনো কিছুর দিকে নির্দেশ করলে এক, কোনো কিছুর দিকে চলমান নির্দেশ করলে টু, কোনো কিছুর থেকে চলমান নির্দেশ করলে ফ্রম, কোনো কিছুর বাহির থেকে ভেতরের দিকে প্রবেশ বোঝালে ইনটু, ভেতর থেকে বাইরের দিকে গেলে আউট অফ, মাঝ বরাবর চলে গেলে থ্রু, আড়াআড়ি ভাবে চলে গেলে অ্যাক্রস, পাশে আছে বা পাশাপাশি অবস্থান বোঝালে আমরা বাই বা বিসাইড ব্যবহার করব, আর পাশ দিয়ে যদি গতিশীল বোঝায় তাহলে আমরা পাস্ট ব্যবহার করব। সংস্পর্শ তল বরাবর উপরে অন, তার উপরে ওভার, তার উপরে অ্যাবাভ। সংস্পর্শ তল বরাবর নিচে বিনিথ, তার নিচে আন্ডার, তার নিচে বিলো। উপর বোঝানোর ক্ষেত্রে আপ ব্যবহার করব, নিচ বোঝানোর ক্ষেত্রে ডাউন ব্যবহার করব। আর এই যে সমুদ্রের বস্তুটা আছে, যদি আমরা চতুর্দিক থেকে কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড কিন্তু একটা কম্পাউন্ড প্রিপজিশন, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখেন আমাদের যে চিত্রটা আছে, এই চিত্রটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল চিত্র। এটার এক্স অক্ষ আছে, এটার ওয়াই অক্ষ আছে, এটার কি জেড অক্ষ আছে, মানে এর উচ্চতা আছে না। এখন আমি যদি নিজেকে বলি যে আমি এই বোর্ডের সামনে আছি, সামনে, তো সামনে বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সামনের ক্ষেত্রে হবে হচ্ছে ইন ফ্রন্ট অফ। আর যদি পেছনে বোঝাই তাহলে কি হবে বিহাইন্ড। সামনে বোঝাইলে ইন ফ্রন্ট অফ, পেছনে বোঝাইলে বিহাইন্ড। এখন আমি যদি সামনের দিকে অগ্রসর বোঝাই, সামনের দিকে ধাবমান বোঝাই, তাহলে হবে টুয়ার্ডস। আর পেছনের দিকে ধাবমান বোঝালে কি হবে
ব্যাকওয়ার্ডস, সামনের দিকে অগ্রসর, টুয়ার্ডস পেছন দিকে ধাবমান, ব্যাকওয়ার্ডস। এখন আমি মনে করেন বোর্ডটার কাছাকাছি আছি, তাহলে এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে নিয়ার। কি ব্যবহৃত হবে? নিয়ার। এখন এই যে কাছাকাছি, এর জন্য আমরা ব্যবহার করতেছি নিয়ার। এখন আমি যদি কোনো কিছুতে হিসাবে বা এটার মতো সে ছিল অথবা সে এই হিসাবে কাজ করতো, যেরকম আমরা এইচএসসি 2019 ঢাকা বোর্ড, সেখানে মিস্টার রেজা নিয়ে কথা বলা আছে। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক। তো এখানে অ্যাজ একটা প্রিপজিশন, অনেকে মনে করে অ্যাজ কেমনে প্রিপজিশন হয়? হ্যাঁ, অ্যাজ একটা প্রিপজিশন। যদি মতো বা হিসাবের এক্সপ্রেশন বোঝায় তাহলে সেখানে আমরা অ্যাজ ব্যবহার করব। এছাড়াও আরো কতগুলো প্রিপজিশন আছে যেগুলোর ব্যবহারগুলো আমাদের জানা খুবই দরকার। যেমন আমি যদি দুইজনের মধ্যে তুলনা বোঝাই, সাপোজ আমার সাপেক্ষ বস্তু দুইটা, আমি দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছি, তাহলে হবে কি? বিটুইন। আমি অনেকের মাঝে তুলনা বোঝালে সেক্ষেত্রে হবে কি? অ্যামাং। অনেকের মাঝে তুলনা বোঝালে অ্যামাং, দুইজনের মধ্যে তুলনা বোঝালে কি হবে? বিটুইন। ঠিক আছে? আচ্ছা, আর কিছু বিষয় আছে যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, যে ছোট স্থানের নামের পূর্বে অ্যাট, বড় স্থানের নামের পূর্বে ইন। তো এখানে না আমাদের কিছু কনফিউশন আছে, সেই কনফিউশন গুলো আমরা একটু ক্লিয়ার করি। দেখেন, যখন আমরা দেখব যে কোন একটা সেন্টেন্সে দুইটা তুলনীয় স্থান আছে, তুলনীয় স্থান মানে কি? আমি কম্পেয়ার করতে পারতেছি বা তুলনা করতে পারতেছি, তখন সেখানে অ্যাট আর ইনের বিষয়টা থাকবে, যে ছোট স্থানের নামের পূর্বে তুলনীয় স্থানের ক্ষেত্রে ছোট স্থানের নামের পূর্বে অ্যাট, আর বড় স্থানের নামের পূর্বে ইন। তো এরকম সার্কামস্টেন্সে আমি তো বলতে পারবো যে আই লিভ অ্যাট হাজারিবাগ ইন ঢাকা, যখন আমার দুইটা জায়গা থাকবে, এবং দুইটা জায়গা মেনশন আছে, আমি এভাবে বলতে পারি আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট বাংলাদেশ ইন এশিয়া। আপনি যখন অপেক্ষাকৃত বড় স্থানের সাথে অপেক্ষাকৃত ছোট স্থানের তুলনা করবেন, তখন এই ইন আর অ্যাট এর ফর্মুলা অ্যাপ্লাই করা ইজি। কিন্তু আমি যদি শুধু বলতাম যে হি লিভস ড্যাশ হাজারিবাগ, তো একটু আগে তো আমরা হাজারিবাগের সামনে অ্যাট বসাইছি, এবার কি অ্যাট বসাবো না? এই ক্ষেত্রে ইন বসাইতে হবে। তো যদি অবস্থান বোঝায় বা আপনার কোনো একটা জায়গায় যদি আপনার থাকা বোঝায় বা বাস করা বোঝায়, তো সেই ক্ষেত্রে ছোট স্থান বড় স্থান বলতে আমরা কি বোঝাচ্ছি? তো দেখেন, ছোট স্থান বলতে কাদেরকে মেনশন করতেছি সেটা একটু দেখেন। তুলনীয় বস্তুর ক্ষেত্রে কিন্তু এখানে, তুলনীয় স্থানের ক্ষেত্রে কিন্তু এখন না। এখন ছোট স্থান বলতে কাদেরকে বোঝাচ্ছে? পয়েন্ট অফ প্লেস, মানে একটা জায়গার পয়েন্ট যদি নির্দেশ করে। যেরকম আমি যদি বলি গ্রাম, গ্রামের ক্ষেত্রে অ্যাড বসে। মহল্লা, মহল্লার ক্ষেত্রে অ্যাড বসে। পাড়া, পাড়ার ক্ষেত্রে অ্যাড বসে। গলি, গলির ক্ষেত্রে অ্যাড বসে। চৌরাস্তা, চৌরাস্তার ক্ষেত্রেও কি বসে? অ্যাড বসে। গ্রাম, মহল্লা, পাড়া, চৌরাস্তা, তারপর আমরা যদি বলি চত্বর, এগুলোর ক্ষেত্রে অ্যাড বসে, ইত্যাদি। কিন্তু আমি যদি জেলা, উপজেলা, থানা, তারপর ইউনিয়ন, ইউনিয়ন কিন্তু ছোট স্থান যদিও, তো ইউনিয়নের ক্ষেত্রে আমরা এখানে ইন বসাবো। তো যদি আমরা বলি বড় স্থান, এখানে কি হবে? তাহলে কি হবে? থানা, উপজেলা, জেলা, এর চেয়ে বড় অংশ যা যা আছে সবগুলোর ক্ষেত্রে কি বসবে? ইন বসবে। ঠিক আছে? এখন আমি যদি অবস্থান বোঝাই, সাপোজ আপনার বন্ধু অসুস্থ, আপনি এখন তাকে হাসপাতালে দেখতে গিয়েছেন। এখন দেখতে যাওয়ার পর আপনার আরেকজন বন্ধু আপনাকে ফোন দিচ্ছে, কই তুমি? আপনি কি বলবেন? আই এম অ্যাট এ হসপিটাল, না আই এম ইন এ হসপিটাল? তো এরকম সমস্যার মধ্যে আমরা পড়ি। তো আর ওই ফ্রেন্ডই মনে করেন যে আপনার রোগী বন্ধুরে ফোন দিছে, কই তুই? ও কি বলবে? আই এম অ্যাট এ হসপিটাল, না আই এম ইন এ হসপিটাল? আমরা একটা সিচুয়েশনটা দেখি, যে অবস্থানের ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর এটা নিয়ে আমাদের খুব বেশি ঝামেলা হয়। সেটা হচ্ছে, যদি আপনার সেই স্থানের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে হবে ইন, আর যদি সম্পৃক্ততা না থাকে তাহলে হবে অ্যাড। এখন সম্পৃক্ততা বলতে আপনি কি বুঝতেছেন, আর সম্পৃক্ততা না থাকা বলতে কি বুঝতেছেন? এখন আমাদের এই মার্কস কোচিং এ মনে করেন যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আসছেন, তখন আপনার এই জায়গার সাথে সম্পৃক্ততা আছে, কারণ এখানকার আপনি সার্ভিস নিচ্ছেন, ঠিক না? তখন আপনি কি বলবেন? যে আই এম ইন এই মার্কস।
কিন্তু মনে করেন আপনার বাবা এখানে আসছে আমাদের সাথে দেখা করতে অথবা কোনো কথা বলতে, তো আপনার বাবাকে যদি কেউ ফোন দিয়ে বলে যে আপনি কোথায়, সে কি বলবে? আই এম ইন এইমার্স না আই এম অ্যাট এইমার্স? সে বলবে আই এম অ্যাট এইমার্স, কারণ এই জায়গার সাথে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তেমন ওই একটু আগে আপনার বন্ধুকে নিয়ে গেছিলাম হাসপাতালে, তারটা একটু দেখেন যে যে রোগী 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 কি বলবে? আই এম ইন আ হসপিটাল। কিন্তু যে ভিজিটার, দর্শনার্থী আর কি, সে বলবে আই এম অ্যাট এ হসপিটাল। তো এই জিনিসটা আমরা মনে রাখবো কিভাবে, যে স্থানের সাথে সম্পৃক্ততা থাকলে, স্থানের সাথে সম্পৃক্ততা থাকলে ইন, স্থানের সাথে সম্পৃক্ততা না থাকলে হবে অ্যাট। ইজ ইট ক্লিয়ার? আমরা কি এটা বুঝতে পেরেছি? এরপর আসতেছে আমাদের কিছু সিলেক্টিভ জিনিস, যেরকম আমরা যখন কোন একটা সময়ের নাম বলি, সময় সময় যে কোনো একটা টাইম মেনশন করা হয়েছে। এখন আমরা যদি বলি যে সময়ের পূর্বে কি বসে, সময়ের পূর্বে সবসময় অ্যাট বসে, সময়ের পূর্বে অ্যাট বসে। এখন আমি যদি বলি একদম নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের পূর্বে অন বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে অন বসে। আমি যদি বলি সময়ের মধ্যে বোঝাচ্ছি, সময়ের মধ্যে, আপনাকে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, আপনাকে এর মধ্যে আসতে হবে, তাহলে হবে কি? বাই। এখন আমি আপনাকে বললাম যে কালকে 4টায় আসেন, তাহলে আমি কি বলবো? প্লিজ কাম অ্যাট 4 p.m. আমি যদি বলি ঠিক 4টায় আসেন, তাহলে বলবো প্লিজ কাম অন 4 p.m. আর আমি যদি বলি যে 4টার মধ্যে আসেন, তাহলে আপনি কি বলবেন? যে প্লিজ কাম বাই 4 p.m. ঠিক আছে? এখন এছাড়াও আমরা সময় রিলেটেড আরো কিছু বিষয় দেখতে পাই। এখন আমি যদি বলি যে আজকে বুধবার, আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, আজকে শনিবার, যে কোনো বারের ক্ষেত্রে আমরা কি বসাবো, যে কোনো তারিখের ক্ষেত্রে আমরা কি বসাবো, বা যে কোনো সালের ক্ষেত্রে আমরা কি বসাবো? তো আমাদের একটু মনে রাখতে হবে বার বা তারিখের নামের পূর্বে, তারিখের নামের পূর্বে অন বসে। মাস বা সালের নামের পূর্বে ইন বসে। যেরকম আমি যদি বলি মানডে, তাহলে মানডের আগে কি বসবে? অন মানডে। আমি যদি বলি যে তারিখ 21 ফেব্রুয়ারি, তাহলে কি বলবো? অন 21 ফেব্রুয়ারি। কিন্তু আমি যদি মাস বলতাম জানুয়ারি, তাহলে কি বলতাম? ইন জানুয়ারি। আগস্ট বা অগাস্ট, অগাস্টের ক্ষেত্রে কি হবে? ইন অগাস্ট। সাল বললে ইন 1971, ইন 2024, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? এরপর আস্তে আস্তে দেখেন আমাদের প্রহর কয়টা আছে সে সম্পর্কে কি আমাদের ধারণা আছে? প্রহর, প্রহর, এই প্রহর সম্পর্কে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে সাধারণ জ্ঞানের একটা টপিক কিন্তু আমরা খুব ইজিলি এটার সাথে কানেক্ট করতে পারি। পাল শাসন আমলে একটা তাম্রলিপি পাওয়া গেছিল, যার নাম হচ্ছে অষ্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা। দেবী প্রজ্ঞা পারমিতার অষ্টপ্রহরে তার যে সকল কর্মকাণ্ড ছিল সেটা সমৃদ্ধ, মানে সেটা নিয়ে একটা আর কি তাম্রলিপি। ঠিক আছে? তো ওইখানে ওখান থেকে আমরা আরো ইজিলি বুঝতে পারি যে প্রহর সংখ্যা হচ্ছে টোটাল 8টা। কয়টা প্রহর রয়েছে? এই যে টোটাল কয়টা প্রহর? 8টা প্রহর। এখন এই 8টা প্রহরের নাম কি আমরা জানি? তো আমরা একটু ইনফরমালি জিনিসটা শেখার চেষ্টা করি। তো 8টা প্রহরের প্রথমটা হচ্ছে ভোর, ভোরের পর হয় সকাল, সকালের পর হয় দুপুর, দুপুরের পর হয় বিকেল, বিকেলের পর হয় গোধূলি, গোধূলি মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তটাকে গোধূলি বলা হয়। গোধূলির পর হয় সন্ধ্যা, সন্ধ্যার পর রাত, রাতের পর মধ্যরাত। তাহলে আমরা কি কি পেলাম? ভোর, ভোরকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ডন। তারপরে সকাল, সকালকে বলা হয় মর্নিং। তারপরে আসা হচ্ছে নুন, যেটাকে আমরা দুপুর হিসেবে জানি। তারপরে আসতেছে আফটারনুন, যেটাকে আমরা বিকেল হিসেবে জানি। তারপর আসতেছে ডাস্ক, ডাস্ক যেটাকে গোধূলি লগ্ন বলা হয়। ডাস্কের পর আসতেছে ইভিনিং, সন্ধ্যা। ইভিনিং এর পর আসতেছে নাইট, রাত। এরপর আসতেছে হচ্ছে মিড নাইট, মিড নাইট মানে হচ্ছে নাইট হয়ে গেছে, মিড নাইট মানে হচ্ছে মধ্যরাত। ঠিক আছে? এখন এটার ক্ষেত্রে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করব উলট পালট ভাবে, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। এখন কোনটার ক্ষেত্রে অ্যাট হবে আর কোনটার ক্ষেত্রে ইন হবে সেটা আমরা খুব সহজ উপায়ে মনে রাখতে পারবো। আমরা হয়তো ছোটবেলায় বা এখনো
যখন কখনো জিজ্ঞেস করা হয় যে এটা কত দিনের মাস, তখন আমরা কিন্তু আঙ্গুল দিয়ে গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এটসেট্রা। তেমনই আমরা এটা মনে রাখবো অ্যাট ডন। যখন আমরা অ্যাট প্রিপজিশনটা ব্যবহার করবো, এরপরে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই। তো এই ক্ষেত্রে ডনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? অ্যাট ডন। এরপরে দেখেন গ্যাপ পড়ে গেছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাট ডন ইন দ্য মর্নিং, at noon in the afternoon, at dusk in the evening, at night in the midnight. আবার রিপিট করি, at dawn in the morning, at noon in the afternoon, at dusk in the evening, at night in the midnight. তাহলে কি হবে? at dawn in the morning, at noon in the afternoon, at dusk in the evening, at night in the midnight. আই হোপ এটা নিয়ে আমাদের খুব একটা বেশি ঝামেলা হবে না, ঠিক আছে? তো আমরা হয়তো প্রহরগুলো এইভাবে গণনা করতে পারবো। তারপর আসছে হচ্ছে আমাদের যানবাহনের সেগমেন্টটা, যে যানবাহনের ক্ষেত্রে আমরা কোন প্রিপজিশনটা ব্যবহার করব। তো যানবাহনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে সকল যানবাহনের মধ্যে আমরা দাঁড়াইতে পারবো, হাঁটাচলা করতে পারবো, বা যে সকল যানবাহনের সারফেস এর উপরে চড়তে পারবো। এবং সারফেস বলতে আমরা কি বুঝি? সারফেস মানে হচ্ছে স্পর্শতল। সাপোজ এই যে টেবিলটা আছে, এই টেবিলের যদি আমি উপরে চড়তে চাই, তখন আমি বলবো আমি সারফেসের উপরে উঠে আছি, ঠিক আছে? তাহলে দেখেন আমরা যানবাহনের ক্ষেত্রে কি করব? যানবাহনের অবস্থানের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই যানবাহনটার মধ্যে আপনাকে অবস্থান করতে হবে। সাপোজ আপনার বাসা এখানে ফরিদপুর, আপনি এখান থেকে ফরিদপুর থেকে মানে কোথা থেকে সায়দাবাদ থেকে ফরিদপুর যাচ্ছেন, হ্যাঁ? এখন আপনি বাসের মধ্যে আছেন, এমন সময় আপনার বন্ধু আপনাকে ফোন দিছে, বন্ধু কই তুই? তখন আপনি কি বলবেন? যে আই এম ইন এ বাস না আই এম অন এ বাস। এক্ষেত্রে কিন্তু আমরা দুইটা প্রিপজিশনের ব্যবহার দেখবো, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে কি অন। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো? আই এম ইন এ বাস না আই এম অন এ বাস। অবশ্যই কিন্তু অবস্থানের ক্ষেত্রে এটা মেনশন করতে হবে, হ্যাঁ? তো দেখেন যানবাহনের অবস্থানের ক্ষেত্রে যে সকল যানবাহনে দাঁড়ানো যায়, হাঁটা চলা করা যায়, বা সারফেসে চড়া যায়, সারফেস এ চড়া যায়। সারফেসে চড়া বলতে আমি কি বোঝাচ্ছি? যেরকম আপনি একটা বাইকের উপরে চড়তে পারবেন, একটা রিক্সার উপরে চড়তে পারবেন, একটা ঘোড়ার উপরে চড়তে পারবেন, সেক্ষেত্রে বাইকের আগে অন বাইক, রিক্সার আগে অন রিক্সা, ঘোড়ার আগে অন হর্স, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন প্রিপজিশনটা ব্যবহার করব। আর যে সকল যানবাহনে দাঁড়ানো যায় না, হাঁটা চলা করা যায় না, সারফেসে চড়া যায় না, তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। যেরকম কারের ভিতরে আপনি হাঁটাচলা করতে পারবেন না, ইন কার। ট্যাক্সির ভিতরে হাঁটাচলা করতে পারবেন না, ইন ট্যাক্সি। লেগুনার ক্ষেত্রে অবশ্য বিষয়টি একটু ভিন্ন। লেগুনার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ভিতরে বসে, আবার কেউ আবার ঝুলে আছে। তো যে বেচারা ভিতরে বসে আছে তার ক্ষেত্রে হবে ইন, যে ঝুলে আছে তার ক্ষেত্রে হবে অন। সহজ কথা। আপনি এটা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, জাস্ট ইন ব্যবহার করলে আই গেস হবে, ঠিক আছে? তাহলে যে সকল যানবাহনে দাঁড়ানো যায়, হাঁটাচলা করা যায়, সারফেসে চড়া যায়, তাদের ক্ষেত্রে অন। আর যে সকল যানবাহনে দাঁড়ানো যায় না, হাঁটাচলা করা যায় না, সারফেসে ওঠা যায় না, তাদের ক্ষেত্রে হবে কি ইন। কিন্তু যদি যাতায়াতের মাধ্যম বোঝায়, এক্ষেত্রে আপনার অবস্থান বোঝাচ্ছে না, জাস্ট একটা ওয়ে বোঝাচ্ছে আপনি কিভাবে আসছেন। তো যাতায়াতের মাধ্যম বোঝালে আমরা সেই ক্ষেত্রে বাই ব্যবহার করবো। তাহলে যাতায়াতের মাধ্যম বোঝালে কি ব্যবহৃত হবে? বাই ব্যবহৃত হবে। তো এরপরে আমাদের যে সেগমেন্টটা নিয়ে একটু ঝামেলা হয়, আমরা আলোচনা শেষ করব, অনেক বড় ইয়া হয়ে যাচ্ছে। তো এরপরে যে সেগমেন্ট আছে সেটা হচ্ছে ডায়ের সেগমেন্ট, মৃত্যুর সেগমেন্ট। মরার ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপজিশনগুলো ব্যবহার করি? তো দেখেন ডাই, ডাই, আবার ডাই, আবার ডাই। ডায়ের ক্ষেত্রে অনেকগুলো ভ্যারাইটি আছে, ডাই, আবার ডাই, ঠিক আছে? এখন আপনি ডায়ের ক্ষেত্রে ডাই অফ কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? তো কোন একটা সেন্টেন্সে আমরা যদি লক্ষ্য করি যে কেউ রোগে মারা গেছে, কেউ অসুখে মারা গেছে, অথবা কেউ অনাহারে মারা গেছে, রোগ, অসুখ, অনাহার, এই তিনটা ক্ষেত্রে আমরা ডাই অফটা ব্যবহার করি। রোগ, অসুখ, অনাহার। কেউ যদি রোগে মারা যায়, কেউ যদি অসুখে মারা যায়, কেউ যদি অনাহারে মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাই অফ প্রিপজিশনটা ব্যবহার করি। তো এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে রোগ আর অসুখ তো সেম জিনিস, তাই না? আসলে রোগ আর অসুখ সেম জিনিস না।
সাপোজ আপনার পাতলা পায়খানা হয়েছে, হুম, আপনি টয়লেট করতে করতে মারা গেছেন, এটা হচ্ছে আপনার রোগ, ইমিডিয়েট অ্যাকশন, আপনি মারা গেছেন। আর অসুখের ক্ষেত্রে কি, আপনার এইডস হয়েছে, এইচআইভি, আপনি ধুকে 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 মরতেছেন, সেই ক্ষেত্রে হবে কি, অসুখ। ঠিক আছে, তো দেখেন, তো রোগে মারা গেলে কি হবে, ডাই অফ, অসুখে মারা গেলে ডাই অফ। আর অনাহার, অনাহার বলতে এখানে কি বুঝতে হবে, যখন আমরা খাবারের অভাবে কেউ মারা যাবে। কারণ খাবারের অভাব কখন হয়, যখন দুর্ভিক্ষ হয়। তো দুর্ভিক্ষের ক্ষেত্রে কি, ভাতের অভাব যেখানে বলে আর কি। তো দুর্ভিক্ষের ক্ষেত্রে আমরা ফামিন, এই সিচুয়েশনটা পাবো। ফামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। তো ফামিন ওরিয়েন্টেড কোনো ধরনের মৃত্যু হইলে সেটাকে আমরা বলবো ডাই অফ। ঠিক আছে, এরপর আস্তে আস্তে ডাই বাই। ডাই বাই মানে হচ্ছে আকস্মিক মৃত্যু, আকস্মিক মৃত্যু। এখন আকস্মিক মৃত্যু বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি, আকস্মিক মৃত্যু বলতে বোঝানো হচ্ছে সুসাইড অথবা অ্যাক্সিডেন্ট, সুসাইড, সুইসাইড অথবা অ্যাক্সিডেন্ট। ওকে, এরপর আস্তে আস্তে ডাই ফর। ডাই ফর মানে হচ্ছে আপনি কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেছেন অথবা দেশের জন্য মারা গেছেন, মহৎ উদ্দেশ্যে বা দেশের জন্য মারা গেলে, দেশের জন্য মারা গেলে ডাই ফর। ঠিক আছে, এরপর আস্তে আস্তে হচ্ছে ডাই ফ্রম, সরি, ডাই ফ্রম। ডাই ফ্রম মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছুর জন্য যদি কেউ মারা যায়, অতিরিক্ত কোনো কিছুর জন্য মারা গেলে। এমন কোন একটা সেন্টেন্সের এক্সপ্রেশনে আমি ওভার কথাটা পাচ্ছি, ওভার, হি ডাইড ফর ওভার ইটিং, সে অতিরিক্ত খাওয়ার জন্য মারা গেছে। এক বান্দা খাইতে বসছে, খাইতে 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 ঠুস করে মারা গেছে। এরকম সিন হলে আমরা এখানে কি ব্যবহার করবো, ডাই ফ্রম ব্যবহার করবো। ঠিক আছে, তারপর আস্তে আস্তে ডাই ইন। ডাই ইন মানে হচ্ছে শান্তিতে মারা যাওয়া বা স্বাভাবিক মৃত্যু, কেউ স্বাভাবিকভাবে মারা গেছে, বার্ধক্যের কারণে মারা গেছে, তো এই জিনিসটাকে আমরা বলবো ডাই ইন, স্বাভাবিক মৃত্যু বা শান্তিতে মারা গেলে, শান্তিতে মারা গেলে। এবার সবার শেষে আসতেছে ডাই অ্যাওয়ে। ডাই অ্যাওয়েটা আমরা মূলত ব্যবহার করে থাকি এক্সটিংগুইশ হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ডাই অ্যাওয়েটা ব্যবহার করে থাকি, বিলুপ্ত হলে বা এক্সটিংগুইশ হলে, বিলুপ্ত হলে। যেরকম ডাইনোসর হ্যাড ডাইড অ্যাওয়ে মিলিয়নস এন্ড মিলিয়নস ইয়ার্স অ্যাগো। ঠিক আছে, আমরা হয়তো ডায়ের সেগমেন্টটা বুঝতে পেরেছি। এছাড়াও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমাদের যে এইচএসসি পরীক্ষার্থী আছে, এদের জন্য আমরা সিলেক্টিভ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চুজ করেছি বা আমরা কিছু সাজিয়েছি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আপনাদের প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আই হোপ আমরা প্রিপোজিশনটা বুঝতে পেরেছি। তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ।